আসসালামু আলাইকুম। এখনকার বর্তমান যে খবরটি হচ্ছে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা। কিন্তু কে হামলাটি করেছে এটি এখনও জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটি ড্রোনের মাধ্যমে আক্রমণ করা হয়েছে, কিন্তু ড্রোনটি কোথা থেকে এসেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। কারণ হচ্ছে অনেকগুলো ড্রোন এসেছিল, কিন্তু সেগুলো কোথা থেকে আসে এটা আমার দর্শক আপনারাও জানেন যে ড্রোন কোন দেশ থেকে পাঠানো হয়েছে সেটা ডিটেক্ট করা সম্ভব নয়, কিন্তু সেই ড্রোনের পার্টসগুলো কোন দেশে সেগুলো নিশ্চিত করা যায়। তো এভাবে এখনও জানা যায়নি, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। সেই বিদ্যুৎ কেন্দ্রে ধারণা করা হচ্ছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA তারা রিপোর্ট করেছে যে এর থেকে কোনো রেডিয়েশন লিক হয়নি, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে অবশ্যই রেডিয়েশন লিক করার কথা। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA তারা প্রতিবেদন করেছে যে এটি কোনো রেডিয়েশন লিক করেনি, তো এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু কথা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করলো কে? এর সম্ভাব্য একটি প্রতিপক্ষ হতে পারে হয় ইসরায়েল করেছে, নয় ইরান করেছে। ইরান করলে অবশ্যই এটি হতে পারে যে সতর্কতামূলক হামলা, যেহেতু সংযুক্ত আরব আমিরাত ইরানের বিপক্ষে বেশ শক্তিশালী স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের ডিরেক্ট তারা ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। তারা মার্কিন যেই মধ্যপ্রাচ্য বিষয়ক সংস্থা আছে পেন্টাগন, সেই পেন্টাগনেও তারা আবেদন করেছিল যে তাদেরকে এই যুদ্ধে নেওয়া হোক, কিন্তু তারা কিন্তু বর্তমান যে মধ্যপ্রাচ্যের যে গালফ কান্ট্রিগুলোর সংস্থা আছে GCC, তারা সংযুক্ত আরব আমিরাতকে এই অনুমতি দেয়নি। এই জন্য এখন বর্তমানে এই সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এটি ইরানের পক্ষ থেকে হতে পারে। কিন্তু আরেকটি সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হুতি, যারা ইয়েমেনের। তো এই ইয়েমেনের হুতি যারা, তারা তো সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সবসময় স্ট্যান্ড পয়েন্ট নেবে, কারণ ইয়েমেনের যেই অর্ধেক দেশ আছে সেটি তো সংযুক্ত আরব আমিরাত তারা প্রায় ভেঙে দিয়েছে। তো সেখানে ইয়েমেনের থেকে হুতিদের একটি হামলা করার সম্ভাবনা আছে। আর ড্রোনগুলো এসেছিল ইয়েমেনের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতে দাবি, তো সেখানে আরেকটি স্ট্যান্ড পয়েন্ট হতে পারে ইসরায়েল নয় ইরান। এই দুইটি দেশের পক্ষ থেকে যে কোনো একটি দেশ হামলাটি করেছে। কিন্তু হামলা যেই করুক, যদি পারমাণবিক রেডিয়েশন লিক হয় তাহলে তো যে উপসাগরীয় দেশগুলো আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, সেই সাথে যেই পারস্য উপসাগরের কাছে দেশগুলো আছে যেরকম ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, তারা তো হবেই সেদিক থেকে। আর আপনি যদি লক্ষ্য করেন যে গুগল ম্যাপে এখনই গিয়ে চেক করতে পারেন, বাতাস সবসময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। সেই দিক দিয়ে চিন্তা করলে রেডিয়েশন ইরান ছাড়িয়ে পাকিস্তান ছাড়িয়ে ভারতবর্ষ কিছু কিছু উপকূলেও রেডিয়েশন আসতে পারে, মানে বাতাসের মাধ্যমে। আর পারমাণবিক রেডিয়েশন এটি তো সামান্য খামখেয়ালি কথা নয়। এই পারমাণবিক রেডিয়েশন ছড়ালে মনে করেন যে 2-3 প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। শুধু যেই প্রজন্ম এই পারমাণবিক রেডিয়েশনের শিকার হবে তারা তো ধ্বংস হবে, সাথে 2-3 প্রজন্ম পারমাণবিক রেডিয়েশনের কারণে ধ্বংস হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা যে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে কি হয়েছিল। এখন পর্যন্ত সেখানকার মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগতভাবে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে এটি খুবই গুরুতর একটি বিষয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এত সতর্কপূর্ণ একটি স্থাপনায় কিভাবে হামলা হলো। আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দেব, সেটি হচ্ছে গত 10 দিনে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করেনি। অর্থাৎ কোনো তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বের হতে পারেনি। ইরানের যে খার্ক দ্বীপ আছে সেই খার্ক দ্বীপ থেকে এখন পর্যন্ত ইরান কোনো তেল তারা রপ্তানি করতে পারছে না। আপনারা সকলেই জানেন যে খার্ক দ্বীপে আমেরিকা যুক্তরাষ্ট্র ভয়াবহ বম্বিং করেছে, যাকে বলে একেবারে এরকম বম্বিং করেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা বিমান দিয়ে বম্বিং করেছে। সেই বম্বিংয়ে একেবারে ইরানের তেলবাহী যেই পোর্টগুলো ছিল, মানে যেই পোর্টগুলোতে জাহাজ লোডিং আনলোডিং করা হতো, সেই জাহাজের লোডিং আনলোডিং পয়েন্টগুলোতে একেবারে তারা ধ্বংস করে ফেলেছে। তো নতুন করে সেখান থেকে আর কোনো তেল লোডিং আনলোডিং হচ্ছে না।
এজন্য ইরান তাদের যেই তেল রপ্তানি প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ থেকে সেটিকে সরিয়ে হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে তাদের একটি বন্দর আছে যেটার নাম হচ্ছে জাঙ্ক বন্দর। সেই জাঙ্ক বন্দরে তারা এটিকে স্থানান্তরিত করছে, এমনটি রিপোর্ট করেছে ব্লুমবার্গ। আপনারা নিশ্চয় ছবিতে দেখতে পাচ্ছেন যে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী কোনো তেল রপ্তানি হয়নি গত 10 দিনে। তো আমরা সকলেই বুঝতে পারছি যে পৃথিবী একটি ভয়াবহ তেল সংকটের দিকে এগোচ্ছে। আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেব, সেটি হচ্ছে যে ইরানের একটি কৌশলের কাছে আমেরিকা একেবারে ধরাশায়ী হয়ে গেছে। যে আপনারা জানেন ইরান একটি পার্বত্য অঞ্চল, মানে ইরানে প্রচুর পরিমাণে পাহাড় আছে। তো ইরান তাদের যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে, আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, ওই যে ছবিতে দেখা যাচ্ছে ব্যালিস্টিক মিসাইলগুলো তারা মাটির নিচে পাহাড় কেটে, মানে গ্রানাইটের পাহাড় কেটে তারা ওই গ্রানাইটের পাহাড়ের নিচে তারা ব্যালিস্টিক মিসাইলগুলোকে ওইখানে স্টোর করে রাখে, ওইখান থেকে হামলা চালায় মূলত। এজন্য আমেরিকা তো চাইলে ওই পাহাড়ে নেমে তারা অভিযান চালাতে পারবে না, আর ইরানের মাটিতে তো নামা অসম্ভব। আমি যেটা মনে করছি, আমার বিশ্লেষকের দৃষ্টিতে আমি এটা মনে করি, আমেরিকা কখনোই ইরানের মাটিতে নেমে ওইখানে হামলা চালিয়ে ওইখান থেকে তারা আবার ফেরত যাবে, আমার মনে হয় না এটা হতে পারে। আচ্ছা, আপনাদেরকে মূল খবরটা দিই। বিশ্লেষক তো পরবর্তীতে আমি বিশ্লেষণ করছি, আগে এটা মূল খবরটা দিই। খবরটা হচ্ছে তারা ইরান, নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে ইরান তাদের মিসাইলগুলোকে গ্রানাইটের পাহাড়ের নিচ থেকে তারা উৎক্ষেপণ করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দিকে এবং ইসরায়েলের দিকে। এবং সেখান থেকে যে উৎক্ষেপণ করছে সেখানে আমেরিকা চাইলেই সেখানে বম্বিং করে সেটাকে ধসিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ পাহাড়ের গ্রানাইটের পাহাড়, সেটাকে বাংকার ব্লাস্টার বম দিয়েও ধসিয়ে দেওয়া সম্ভব নয়। তো চাইলে আমেরিকা এখন একটি কৌশল গ্রহণ করেছে, সেই কৌশলটি হচ্ছে যে তারা ইরান যেখান দিয়ে প্রবেশ করছে, অর্থাৎ তাদের যেই গাড়িগুলো মানুষ এবং সামরিক কর্মকর্তারা যেখান দিয়ে প্রবেশ করছে সেই প্রবেশ মুখটা তারা বন্ধ করে দিতে চাইছে, ধসিয়ে দিতে চাইছে, কিন্তু সেই